বিএনপির রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে বিএনপি নতুন নাটকীয়তা বাজারে ছেড়েছে। এই নাটকীয়তাটা যে তারা করবে তা না, জাস্ট বাজারে ছেড়েছে। এর তাৎপর্য কি? দর্শক, এর ফলাফল হতে পারে অত্যন্ত ভয়ানক। আমি আসছি সেদিকে। সাংবাদিক জুলকারনাইন সায়ের, তিনি যে ডিজিএফআই লোক, তার ইনভেস্টিগেশনের দৌড় যে ডিজিএফআই প্রোভাইড করা ইনফরমেশন, এতে কারো কোনো সন্দেহ সংশয় নেই। এটাকেই তিনি তার সুপ্রিমেসির জায়গা থেকে দেখেন, এবং এর মধ্যে অবশ্য সুপ্রিমেসি আছে, কারণ ডিজিএফআই তাকে যতটা বিশ্বাস করে এবং ডিজিএফআইয়ের সাথে যে বিশ্বস্ততার একটা সম্পর্ক জুলকারনাইন সায়ের এবং সেনাবাহিনীর ভিতরে বিভিন্ন ঊর্ধ্বতন অফিসারদের সাথে, যেহেতু তিনি নিজেও একসময় সেনাবাহিনীতে চাকরি করতেন, ক্যান্টনমেন্টে থেকেছেন, একটা ডিপ রিলেশনস, এটা খুব কম সাংবাদিকের ক্ষেত্রে আছে। আওয়ামী লীগ আমলেও তিনি ডিজিএফআইয়ের হয়ে কাজ করেছেন। ডিজিএফআই তাকে তথ্য সরবরাহ করেছে। হাসিনা পালানোর ঠিক আগ মুহূর্তেও জুলকারনাইন সায়ের ডিজিএফআইয়ের হয়ে কাজ করেছেন। যেমন আমি কয়েকটা উদাহরণ দিই, হাতে নাতে উদাহরণ। মুজিবুর রহমান মঞ্জু, এবি পার্টির চেয়ারম্যান, সাবেক জামাত নেতা, সাবেক শিবির সভাপতি, তার মোবাইলের মধ্যে একটা ভিডিও ছিল যে পিনাকি ভট্টাচার্য ভারতে ঢুকছেন, বর্ডার ক্রস করে পালিয়ে যাচ্ছেন, ওখান থেকে থাইল্যান্ড, সেখান থেকে প্যারিস। ওখানে মুস্তাইন জহির এবং মুজিবুর রহমান মঞ্জু আরো কয়েকজন তাকে এগিয়ে দিচ্ছিল, পিনাকি যাচ্ছিলেন। জামাতের লোকজন আরো কয়েকজন ছিলেন, বলা হয়ে থাকে মেজবা সাইদ ইত্যাদি ইত্যাদি। এটা একটা কনফিডেন্সিয়াল ভিডিও, এটা তারা এমনিতেই জাস্ট একটু সংক্ষেপে ধারণ করে রেখেছিল। এটা ছিল মুজিবুর রহমান মঞ্জুর মোবাইলে। এখন মঞ্জু সাহেব তো মোটামুটি সেফ ছিলেন, তাকে তো আর হাসিনা সরকার ওরকম ধরে না বা ধরতো না, যেহেতু তিনি জামাত থেকে পদত্যাগ করেছিলেন, আলাদা দল করেছিলেন, এবং এটা আরো জামাতকে দুর্বল করতে প্রয়োজন ছিল। এ কারণে হাসিনার জুলুম নির্যাতন মঞ্জুর উপর পড়েনি, কিন্তু শেষ পর্যন্ত 24 জুলাই যখন শুরু হলো, তখন মুজিবুর রহমান মঞ্জুরা জোরালো ভূমিকা পালন করতে লাগলো, যার ফলে মুজিবুর রহমান মঞ্জুকে গ্রেপ্তার করতে হয়েছে। এবং মুজিবুর রহমান মঞ্জু সরাসরি, তার বিরাট জনশক্তি নাই, মিছিল মিটিং ওইভাবে করতে পারে না, কিন্তু রাজনীতির চাল বোঝেন এবং রাজনীতির কমিউনিকেশন স্কিল যথেষ্ট ভালো, লিয়াজু করতে পারেন এবং রাজনীতির অনেক গভীর খেলা বোঝেন। বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে তার ভালো যোগাযোগ আছে। এজন্য আমাদের জুলাই আন্দোলন সমন্বয় করতে মুজিবুর রহমান মঞ্জুর একটা অসামান্য অবদান ছিল। এই জুলাই আন্দোলনের নেপথ্যের আরো অনেক শক্তি আছে, যার আলোচনায় আসে না। আজকে এই যে যাদেরকে আমরা সমন্বয়ক হিসেবে জানি, তারা পাঠচক্র করত এবং সেখান থেকে ধীরে ধীরে এই বিপ্লবী চেতনা, বিপ্লব, এরকম নানা স্বপ্ন দেখত। অতএব ওগুলোও একটা পার্ট, দে আর অলসো স্টেক হোল্ডার্স। মুস্তাইন জহিরদের নাম এখানে আসবে। এই যে নানান কর্মসূচি, বিভিন্ন ক্রিয়েটিভ নাম দেয়া, এগুলোর সাথেও তাদের সাথে আলোচনা করার একটা বিষয় আছে। এই জন্য পাঠচক্র, যে পাঠচক্রে এই মাহফুজ আলমও যেতেন, এটাও কিন্তু একটা ভূমিকা আছে, এটাকেও আপনি ফেলে দিতে পারবেন। ইট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট। আরো অনেকে এই পাঠচক্রে যেত, সেখান থেকে এখন এনসিপি নেতা হয়েছে, তারা সমন্বয়ক ছিল। কেউ কেউ সমন্বয়ক তালিকায় ছিলেন না, কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। এই ফরহাদ মাজাররাও এইভাবে নানান কিছু চেষ্টা করেছিল পাঠচক্রের মধ্য দিয়ে অনেক লোক তৈরি করত। এই মুজিবুর রহমান মঞ্জু এই ইন দিস সেন্স ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট, যার ফলে হাসিনা সরকার মুজিবুর রহমান মঞ্জুকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার করার পর মুজিবুর রহমান মঞ্জুর যত মোবাইলে যত ভিডিও ফুটেজ, ছবি আছে, এগুলো সব ডিজিএফআই গ্রেপ্তার করার পর তার মোবাইল সিজ করে নিয়ে যায়। ডিজিএফআই তার মোবাইল থেকে ভিডিও নেয়ার পরেই ওইটা পাঠিয়েছে জুলকারনাইন সায়েরের কাছে। তারপরে জুলকারনাইন সায়ের ওটা ফেসবুকে পোস্ট দিয়ে বিরাট ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট এসেছে। আসলে ডিজিএফআই মুজিবুর রহমান মঞ্জুর মোবাইল নিয়েছে, ওই মোবাইলের ভিডিও জুলকারনাইন সায়েরের কাছে পাঠিয়েছে, সেইটা সায়ের বাজারে সে তোলপাড় লাগিয়ে দিয়েছেন। এরকম আরো ঘটনা আছে যে পুলিশ কিংবা বাংলাদেশের ডিবি পুলিশ যাদেরকে রিমান্ডে দিত বা ওখানে ডিজিএফআই লোগো থাকতো, পুলিশ ডিজিএফআই যে তথ্যগুলো পেত বা কাউকে গ্রেপ্তার করে যে সব ভিডিও টিডিও নেয়, পুলিশ ডিজিএফআই চাইলেই তো সবকিছু প্রকাশ করতে পারে না, কারণ তাদের সীমাবদ্ধতা আছে। এইগুলো অনেক কিছু এই জুলকারনাইন সায়েরের কাছে দেয়, সায়ের ওইটা প্রচার করে। যেমন এই যে কিছুদিন আগে তারেক রহমানের একটা কনফিডেন্সিয়াল স্টেটমেন্ট, গোপন, চট্টগ্রামের মেয়র শাহাদাতের ক্ষেত্রে, যে মশা মারা শিখতে ফ্লোরিডায় যাওয়ার দরকার নেই, চট্টগ্রামের কোনো একটা জলাধারের সামনে সন্ধ্যার পরে 3 ঘন্টা বসে থাকুন,
ক্রিয়েটিভ আইডিয়া বের হয়ে আসবে। এই ফুটনোটটা এটার ছবি সহ প্রচার করেছেন জুলকারনাইন সাহেব ফেসবুকে। এর মধ্যে দিয়ে কার্যত ডাক্তার শাহাদাতের রাজনীতি প্রায় শেষ। এখন এইটা জুলকারনাইন সাহেব কোথায় পেলেন? এরকম আরো হাজারো বিষয় আছে, এরকম অদ্ভুত অনেক জিনিস। এমনকি জামাত ইসলামীর একটা গোপন চিঠি যেটা জেলা আমিরদের কাছে পাঠিয়েছে জামাতের সেক্রেটারি জেনারেল, ওইটাও তিনি 2 দিন আগে পোস্ট দিয়েছেন। এগুলো কোথায় পেয়েছেন? এগুলো ডিজিএফআই তাদের যে ইন্টেলিজেন্স তার মাধ্যমে পায়, তারপরে তারা তো প্রচার করতে পারে না, ওইটা সাইরের কাছে দেয়, সাইর এটা প্রচার করে। এটা হচ্ছে সাইরের রিয়েলিটি। এবার আসেন রাষ্ট্রপতি নিয়ে বিএনপির নাটক। এখন যেহেতু ডিজিএফআই এর অনেক খেলা, ডিপ স্টেটের অনেক খেলা, এমনকি বিএনপিও কিছু খেলা ডিপ স্টেটের মাধ্যমে খেলায়, সবকিছু রাজনৈতিকভাবে বিএনপি খেলতে পারে না। এরকম কিছু খেলা টেস্ট করার জন্য, এক্সপেরিমেন্ট করার জন্য বাজারে ছাড়া দরকার। রিয়াকশন কি, কে কি বলে, এটা দেখা দরকার। এই জন্য এটা সাইরের মাধ্যমে সামনে আনা, তার অংশ হিসাবে এই যে ডিপ স্টেটের খেলা কিংবা বিএনপির একাংশের একটা খেলা, টেস্ট কেস, এটা যাচাই করার জন্য জুলকারনাইন সাহেবের মাধ্যমে ডিজিএফআই একটা পোস্ট দিয়েছে। কি সেটা? এখানে ডিজিএফআই বা এর সাথে রিলেটেড বিএনপিরও একটা অংশ ডিপ স্টেটের সাথে পলিটিক্যাল পার্টিরও ক্ষমতাসীনরাই তো খেলে। আগামী কয়েকদিনের মধ্যেই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করতে যাচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এর চাইতে বিস্ময়কর খবর হলো, নতুন রাষ্ট্রপতি হিসেবে বিএনপির কোন শীর্ষ নেতার পরিবর্তে পছন্দের তালিকায় রয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। এখন নাসিমুল গনিকে রাষ্ট্রপতি বানাবে, ইটস ভেরি আনইউজুয়াল। এটা স্বাভাবিক কোনো ক্যালকুলেশনে, পলিটিক্যাল ম্যাথমেটিক্সে, পলিটিক্যাল ফর্মুলায় মিলে না। এখানে নজরুল ইসলাম খান আছেন, মঈন খান আছেন বঞ্চিত, আলতাফ হোসেন চৌধুরী আছেন, এরকম সেলিমা রহমান আছেন, এরকম বঞ্চিত অনেকে আছেন বিএনপির সিনিয়র নেতা। তাদেরকে পদায়ন করাটা জরুরি। রাষ্ট্রপতি হওয়ার যোগ্য কারা, এটা মির্জা ফখরুলের বিষয়ে আলোচনা করেছেন। মির্জা ফখরুল নিজেও আলোচনায় আছে। সেখানে নাসিমুল গনি, হুইজ নাসিমুল গনি, তাকে বানাবে কোন যুক্তিতে? আবার এরকম অপরিচিত একজনকে রাষ্ট্রপতি বানিয়ে যে আওয়ামী লীগ বেকায়দা করেছে শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে বিব্রত, এটাও তো একটা শিক্ষা। অতএব সেখানে নাসিমুল গনিকে বানানোর কোনো প্রয়োজন হয় না। তাহলে কেন এই বিষয়টা সামনে আনা হলো? প্রথম কথা হচ্ছে যে রাষ্ট্রপতি পদত্যাগ করবেন স্বাস্থ্যগত কারণ দেখে, এটা তো স্বাভাবিক না। এখন এটা কোনো খেলার অংশ। এটা কেন বলছেন? এর মূল কারণ হচ্ছে ইউনূসের সাথে বিএনপির একটা গোপন চুক্তি ছিল, যেটা 13 জুন 2025 সালে হয়েছিল। সেই চুক্তি যে ইউনূসকে রাষ্ট্রপতি বানাবে, ইউনূস বিএনপিকে ক্ষমতা এনে দিবে, এবং ইউনূসকে শুধু রাষ্ট্রপতি না, ক্ষমতাধর রাষ্ট্রপতি বানাতে হবে, যেটা জুলাই সনদের মাধ্যমে আসবে, দ্বিকক্ষ পার্লামেন্টের ভিত্তিতে আসবে। এখন বিএনপি ক্ষমতা এসে কিছুটা পল্টি মেরেছে যে না, তাকে রাষ্ট্রপতি বানাবে না। এখন রাষ্ট্রপতি না বানালে বিএনপি, ইউনূস আবার কি করতে পারে চুক্তি লঙ্ঘন করলে? ওটাও ইউনূসের হাতে আছে। ইউনূস ডিপ স্টেট নিয়ে খেলেছেন, জর্জ সারসের লোক। অতএব বাংলাদেশে একটা অরেঞ্জ রেভলিউশন ঘটানো, বিএনপির পতন ঘটানোর এরকম একটা হুমকি, পরিকল্পনা ইউনূসের কাছে আছে, তাকে রাষ্ট্রপতি না বানালে। কারণ তাকে রাষ্ট্রপতি না বানানোর সাথে জুলাই সনদ বাস্তবায়ন, এগুলো আরো অনেক কিছু জড়িত। তো এই জন্য ইউনূস কি করে, বা ওই যে ইউনূসের যে গংটা, জর্জ সারস গংটা, পশ্চিমা যে গংটা, তারা কি করে, এটা টেস্ট করার জন্য এই তথ্য বাজারে ছাড়া হলো যে না, ইউনূসকে রাষ্ট্রপতি বানানো হবে না, নাসিমুল গনিকে বানানো হবে, আর চুপ্পু তো চলে যাচ্ছেন। এখন ইউনূস কি করে, রিয়াকশনটা কি আসে, বা বিএনপির ভেতরকার যারা রাষ্ট্রপতি হতে যায় তাদের অবস্থানটা কি, এটা একটু দেখতে যাচ্ছে। এখন এটা নিয়ে যদি তৎপরতা যদি দেখে যে না, সেফ, কেউ কিছু বলে না, চুপচাপ, পরিস্থিতি ঠান্ডা, তারেক রহমান নিয়ন্ত্রণে, তাহলে তারেক রহমান যাকে মন চাইবে তাকে বানাবে। আর যদি দেখে যে না, ইউনূস ওদিক থেকে কলকাঠি নাড়া শুরু করেছেন এই খবরে, তারপরে ইউনূস হয়তো তার সাথে আবার যোগাযোগ করবেন। তবে ইউনূস কি জিনিস এটা এখন বুঝবেন।